রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই জানালেন আইনমন্ত্রী। খতিয়ে দেখা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। দুর্বিষহ দিন কাটছে জুলাই অভ্যুত্থানে দৃষ্টি হারানো অনেকের। গুরুতর আহতদের বিদেশে পাঠানোর দাবি। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বদলে ভর করেছে অজানা শঙ্কা। সরকার যদি আরও সজাগ দৃষ্টি রাখতে পারতো বা তাৎক্ষণিক যদি ট্রিটমেন্টটা আমরা যদি আরও দ্রুত পেতাম, তাহলে হয়তো আমাদের চোখটা বেঁচে যেত, হয়তো অনেকে দেখতে পারতো। জনবল সংকটে ৮০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নিয়মিত হয় না অস্ত্রোপচার। কোথাও সার্জন আছে তো নেই অ্যানস্থেশিয়া ডাক্তার। ভোগান্তি চরমে। অপারেশন না হওয়ার কারণে, দূরে যাওয়ার কারণে তাদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। ডেলিভারি হতে ক্লিনিকে যাওয়া লাগে। স্পেশালাইজড সেবাটা তো আমরা পরিপূর্ণভাবে দিতে পারছি। দীর্ঘ প্রায় ১.৫ বছর ধরে আমার গাইনি কনসালটেন্ট নাই, তো আমার একজন অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট কিন্তু সে আছে, তার কোনো কাজ নেই এখন। এবার শিখ সম্প্রদায়ের আন্দোলনে উত্তাল ভারতের পাঞ্জাব রাজ্যের চণ্ডীগড়। মোদীকে প্রধানমন্ত্রী পদ ছেড়ে ইনফ্লুয়েন্সার হতে বলে টিপ্পনি ককরোচ নেতা অভিজিতের। শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন বসবে। এটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৯০ দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যেই। তাই রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আরও বলেন, তবে সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন ডাকতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে সরকার সেটি খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এ সময় শেখ হাসিনা ইস্যুতে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কোন প্রক্রিয়ায় দেশে ফিরবেন সেটি তার বিষয়ে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে এলেই তাকে গ্রেফতার করা হবে। আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। মন্ত্রী জানান, নির্যাতনের শিকার মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে আইনি সহায়তা দিচ্ছে সরকারের লিগ্যাল এইড টিম। এরকম মামলার জট ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করতে পেরেছে। শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। ৯০ দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন ৬০ দিনের মধ্যে ডাকতে হবে। সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। শাপলা চত্বর হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন আব্দুল লতিফ সিদ্দিকীকে কখন ট্রাইব্যুনালে হাজির করা হবে? এই মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত জানতে চাই। ২০১৩ সালের মতিঝিলের হেফাজত ইসলামীর শাপলা চত্বরের যে মহাসমাবেশের হামলা হয়েছে এবং সেখানে যে হতাহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, সেই মামলায় পরোয়ানাভুক্ত আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গতকালকেই মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে এবং আজকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। আমাদের কাছে প্রসিকিউশন যেটা বলেছেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে। তার বিরুদ্ধে মোটা দাগে যে অভিযোগটি আনা হয়েছে, আমরা দেখেছি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল এই মামলায়। সেখানে আব্দুল লতিফ সিদ্দিকের বিরুদ্ধে কয়েকটি অভিযোগের মধ্যে রয়েছে সে শাপলা চত্বর হত্যাকাণ্ড যখন সংগঠিত হচ্ছিল, পাশাপাশি যখন
হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছিল, তখন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং এই শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডের যে নির্দেশনা বাস্তবায়ন এবং পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে আনুষ্ঠানিক অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে প্রসিকিউশন। এছাড়া গতকালকেই তিনি ঢাকার একটি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখানে তিনি গণমাধ্যমকে বলেছিলেন তাকে যদি এই মামলায় গ্রেফতার না করা হয় তিনি আত্মসমর্পণ করবেন। তবে আত্মসমর্পণ করার আগেই তাকে গতকালকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ এবং আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। হাজির করে মূলত এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন বলছে ইতিমধ্যেই তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকেও প্রসিকিউশনকে জানানো হয়েছে যে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ট্রাইব্যুনালে আজকে নিয়ে আসা হবে। তবে তার বিরুদ্ধে যে অভিযোগটি সেটি আজকে যেহেতু গ্রেফতার করা হবে, যেহেতু আনুষ্ঠানিকভাবে এই মামলার অভিযোগ গঠনের শুনানি এখনও বাকি রয়েছে, শুনানিতে হয়তো আরও বিস্তারিত জানা যাবে যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট আরও কী কী অভিযোগ রয়েছে। রাবি বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। আন্দোলনে হারানো চোখ ফেরেনি, তবে গণতন্ত্র ফিরেছে মানুষের ভোটাধিকার। দৃষ্টি হারানোর পাশাপাশি অনেকের স্বপ্নটাও তো হারিয়ে গেছে, তবে দু চোখের অন্ধকারে এখনও বাংলাদেশকে ভালো রাখার অনুভব জেগে আছে। দৃষ্টিশক্তি হারানো সরকার চিকিৎসা সহায়তা দিলেও গুরুতর আহতদের বিদেশে পাঠানোর দাবি জুলাই যোদ্ধাদের। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কেঁপে ওঠে পুরো বাংলাদেশ। পাল্টে যায় রাজনৈতিক প্রেক্ষাপট, প্রাণ হারান প্রায় 1400 মানুষ। আমি মোহাম্মদ নূর হোসেন, 24-এর গণ আন্দোলনের আমি 18 জুলাই আহত হই মিরপুর 2 নম্বর মডেল থানার সামনে। আহতের সংখ্যাও কয়েক হাজার, আর সুনির্দিষ্টভাবে বললে নূর হোসেনের মতো ওই আন্দোলনে চোখের দৃষ্টি হারানো মানুষের সংখ্যা প্রায় 800। মিরপুরে আন্দোলনের সময় 24-এর 18 জুলাই পুলিশের আক্রমণে আরেকজনকে বাঁচাতে গিয়ে ডান চোখে স্প্লিন্টার লাগে তার। আমাদের উপরে গুলি করতেছে নাকি এগুলো বৃষ্টি হচ্ছে কিছু বোঝার কোনো গতি ছিল না। দৌড় দিয়ে যাওয়ার পর যখন পিছনে চলে যাই ওই লোকটা পড়ে যায় নিচে। তো আমারও মনুষ্যত্ব বাধা খেলো যে জিনিসটা যদি আমি চলে যাই, ওনাকে যদি পাই, ওনাকে তো নাই কী করবে আল্লাহ ভালো জানে। তখন আমি ওনাকে যখন তুলতে যাই তখনই আমার ডান চোখের একটা স্প্লিন্টার আমার চোখে লাগে। 95% ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমার চোখের রেটিনার কিছু অবশিষ্ট নেই, আমার অপটিক্যাল নার্ভসটা ড্যামেজ হয়ে গেছে। এই চোখে দেখার সম্ভব না, এমনকি চোখটা তুলে ফেলতে হতে পারে। একই দিনে রাজধানীর মেরুলবাড্ডায় আন্দোলন চলাকালীন স্প্লিন্টারের আঘাতে বাম চোখ আক্রান্ত হয় তানভীর হাসান তুষারের। এখনও চোখে স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন তিনি। কানাডা ইউনিভার্সিটির থেকে যে হেলিকপ্টার দিয়ে পুলিশকে উদ্ধার করা হয় ওই দিন 18 জুলাই। কানে এই জায়গায় বুলেটটা এখনও দেখা যায়, মানে দেখা যায় এদিক দিয়ে ঢুকে ওইদিকে আটকে আছে। তো আমি ফ্রেন্ড দিকে তাকাতে ও বলতেছিল কাকা তোর মনে চোখে লাগছে। তো চোখে লাগছে বলাতে আমি বাম চোখে হাত দিছি, হাত দিয়ে দেখি যে চোখের লেভালেও একটা অংশ আর কি। তো লেভালে যে সময় অংশটা আমার হাতে লাগে, তারপর আমি জাস্ট ওরে আক্স করছিলাম যে কাকা বেশি কিছু হয়েছে বলাতে ও বলতেছে না তেমন কিছু হয় নাই, তোরা ইমার্জেন্সি হসপিটালে নিতে হবে। শুধুমাত্র স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ও বৈষম্যের অবসান ঘটাতেই তাদের লড়াই ছিল। ছাত্র জনতার ত্যাগে কতটা মিলল সেই মুক্তির স্বাদ। সরকার যদি আরও সজাগ দৃষ্টি রাখতে পারতো বা তাৎক্ষণিক যদি ট্রিটমেন্টটা আমরা যদি আরও দ্রুত পেতাম তাহলে হয়তো আমাদের চোখটা বেঁচে যেত, হয়তো অনেকে দেখতে পারতো। তো সরকার এখানে আরও জোরালো ভূমিকা রাখার দরকার ছিল। মানুষের যেই আশা আকাঙ্ক্ষা এগুলা যাতে সরকার পূরণ করতে পারে এবং আমাদের সবচেয়ে জুলাইয়ের যেই ম্যান্ডেটটা ছিল সবচেয়ে বেশি জুলাই সনদটা যেন সরকার বাস্তবায়ন করে। গবেষণা বলছে আন্দোলনে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজিতে চিকিৎসা নেন হাজারের মতো আহত। এর মধ্যে 493 জন চিরতরে এক চোখের দৃষ্টি হারান, আর দু চোখেই অন্ধ হয়েছে 19 জনের। গুরুতর আহতদের উন্নত চিকিৎসা প্রদানে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান আহতদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কোনোটি তালাবদ্ধ, কোনোটিতে অস্ত্রোপচার হয় মাসে 2-4টি। সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারগুলো খুব একটা কাজে আসছে না রোগীদের। 80 ভাগ হাসপাতালেই নিয়মিত অস্ত্রোপচার হয় না।
কোথাও সামান্য কারণ, কোথাও চিকিৎসক না থাকায় অচল অপারেশন থিয়েটার। অথচ বাইরের ছোট ছোট প্রাইভেট হাসপাতালেও অনেক ধরনের অস্ত্রোপচার হয়। সারা দেশের বেহাল অপারেশন থিয়েটারের চিত্র তুলে এনেছেন হাসান মিসবাহ, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। তালাবদ্ধ কক্ষ খুলে ভেতরে গিয়ে দেখা গেল হাসপাতালের আসবাবপত্র, যন্ত্রপাতি, ওটি টেবিল আর লাইটও আছে। পাশের কক্ষেও একই অবস্থা, মনে হতে পারে কোনো স্টোর রুম। বাস্তবে এটি একটি অপারেশন থিয়েটার। ৩০ বছর ধরে বন্ধ। ওটির জন্য নানা সরঞ্জামের বরাদ্দ এসেছে বছর বছর, কিন্তু চালু হয়নি কখনোই। ওটি চালুর জন্য যে আসলে উপকরণগুলো সব কিছু আমাদের এখানে আসলে ব্যবস্থা নেই। যেমন আমরা যদি বলি যে একটি অ্যানেস্থেশিয়া মেশিন দরকার আমাদের, সেটি আমাদের নেই। আর যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে আমাদের আসলে রেগুলার আমরা কোনো কনসালটেন্ট এবং অ্যানেস্থেশিওলজিস্ট পাচ্ছি না। খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার খুঁজে পাওয়াই কঠিন। অস্ত্রোপচার বন্ধ, চলছে সংস্কার কাজ। এখানে অ্যানেস্থেশিয়ার চিকিৎসক নেই, আর সার্জারির চিকিৎসক নেই যশোরের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে। মাঝে মধ্যে দু একটা অপারেশন করেন পরিবার পরিকল্পনার চিকিৎসক। অপারেশন থিয়েটারটি বন্ধ, খোলা হয় শুধুমাত্র সপ্তাহে একদিন, শনিবার। ওই দিন অ্যানেস্থেশিয়ার চিকিৎসক আসেন আর তখন অস্ত্রোপচার হয়। বাংলাদেশের প্রায় বেশিরভাগ উপজেলাতেই এমন চিত্র, সেখানে অ্যানেস্থেশিয়ার ডক্টর থাকলে সার্জারি নেই, কিংবা সার্জারির চিকিৎসক থাকলে অ্যানেস্থেশিয়ার চিকিৎসক নেই। আবার কোথাও দুই চিকিৎসক থাকবার পরও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে অপারেশন করা যায় না। অথচ রোগীরা এসে ভোগান্তিতে পড়েন, ঘুরে যান। সেটি বহু বহু বছর এমন বাস্তবতায় কেটে গেলেও সরকার কিংবা রাষ্ট্রের কান পর্যন্ত পৌঁছায়নি, কিংবা এই সমস্যার সমাধান করা হয়নি। সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 433টি। প্রায় প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সেই একটি করে অপারেশন থিয়েটার আছে। অস্ত্রোপচারের জন্য কমপক্ষে একজন সার্জন ও একজন অজ্ঞান চিকিৎসক দরকার, যা আছে মাত্র 89 উপজেলায়। অর্থাৎ মাত্র 20 ভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে এই দুটি পদে চিকিৎসক আছেন। তার মানে 80 ভাগ উপজেলা হাসপাতালেই অস্ত্রোপচার বন্ধ। পানি ভেঙে দিচ্ছে, পেটে ব্যথা, বমি, জ্বর। আজকে পেটের ভিতরে শক্তি গেছে, বাচ্চা মানে দেখা যাচ্ছে এখানে বাচ্চা মানে নর্মালে হয়ে যেতে পারে, এরকম অবস্থা। বলছে তোমরা মেডিকেলে না চলে যাও, এখানে আমাকে কোনো ব্যবস্থা নেই। আমার তো হাজব্যান্ড নেই, মারা গেছে। এখানে অপারেশন না হওয়ার কারণে, দূরে যাওয়ার কারণে তাদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। অনেক রোগী রাস্তায় মারাও যায়। বন্ধ থাকার পরে ছোটখাটো অপারেশনগুলো হয়তো বাহিরে যেয়ে করতে হচ্ছে, এতে মানুষের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ডেলিভারি হতে ক্লিনিকে যাওয়া লাগে, আমার এখানে আশপাশ ক্লিনিক নাই, বিরামপুরে যেতে হয়, জয়পুরে যেতে হয়। বলা হয়ে থাকে শুধু অ্যানেস্থেশিয়ার ডাক্তার না থাকার কারণে অস্ত্রোপচার হয় না। তবে বাস্তবতা হলো দেশের 255 উপজেলায় খাতা কলমে অজ্ঞান চিকিৎসক থাকলেও 166 উপজেলাতেই নেই সার্জনের পদায়ন। ফলে অস্ত্রোপচার না হওয়ার বড় কারণ সমন্বয়ের অভাব। স্পেশালাইজড সেবাটা তো আমরা পরিপূর্ণভাবে দিতে পারছি না। যেমন এখন আমরা গাইনি রোগীদের ক্ষেত্রে সব তো আর নর্মাল ডেলিভারি হয় না, কিছু কিছু সিজারিয়ান সেকশন দরকার হয়, সেটা কিন্তু আমরা এখন এই মুহূর্তে দিতে পারছি না। দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে আমার গাইনি কনসালটেন্ট নাই। তো আমার একজন অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট কিন্তু সে আছে, তার কোনো কাজ নাই এখন। মাইনরিটি হয় কিন্তু মেজরিটি হয় না, কারণ আমাদের অ্যানেস্থেশিয়া ডাক্তার নেই। কতদিন ধরে নাই? 1-1.5 বছরের বেশি। হ্যাঁ, ওটি হতো, সিজার হতো। যেসব উপজেলায় অস্ত্রোপচারের সব সুবিধা আছে, সেখানেও নিয়মিত অপারেশন হয় না। নানা অজুহাতে ফেরানো হয় রোগীদের। আর অস্ত্রোপচারের আবার 90 ভাগই সিজারিয়ান। সেবা চালু দেখাতে মাসে 2-1টি অপারেশন হয় অনেক উপজেলায়। অ্যানেস্থেশিয়া ডাক্তারের অভাব রয়েছে দেশে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অনেকই কম প্রয়োজনের তুলনায় উপজেলাগুলির থেকেও আমরা অনেক অ্যানেস্থেশিয়া ডাক্তার দিতে পারি না। তবে আমরা চিন্তা করতেছি অ্যানেস্থেসিস্ট কীভাবে বৃদ্ধি করা যায়, আর ওটিগুলিকে মোর ফাংশনিংয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া বেশিরভাগ মানুষই দরিদ্র। অস্ত্রোপচার না হওয়ায় তা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন রোগীরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। নতুন সরকারের কূটনীতি বুঝতে আজ ঢাকা আসছেন দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর।
ঢাকা সফরে চীনের সাথে সম্পর্কের গভীরতা যাচাই করতে পারেন প্রভাবশালী এই মার্কিন নীতি নির্ধারক। পাশাপাশি ওয়াশিংটনের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাবও খতিয়ে দেখবেন সার্জিও গোর। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক করবেন তিনি। সন্ধ্যায় অর্থমন্ত্রী আমির খুরশু মাহমুদ চৌধুরীর সঙ্গেও কথা বলবেন প্রভাবশালী এই মার্কিন নীতি নির্ধারক। রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে সার্জিওর। বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান ও ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে এতে। শুক্রবার পরিদর্শনে যাবেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরেও। শনিবার সফর শেষে দিল্লি ফিরবেন সার্জিও গোর। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলন করছেন পুলিশ সুপার। সরাসরি যাব সেখানে। এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা কিন্তু এই অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া এই এলাকায় যে সন্ত্রাসীদের তৎপরতা এবং এর ফলশ্রুতিতে গত 13 জুন 2026 সালে এই পাহাড়তলী এলাকায় আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রকাশ্যে পাহাড়তলী এলাকায় প্রকাশ্যে যে গুলি করে হত্যা করা হয়, এই ঘটনার সূত্র ধরেই আমরা কিন্তু কাজ শুরু করি তখন থেকেই। এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তখন থেকে তাদের পিছনে আমরা লেগে থাকি। এইটার পিছনে কাজ করতে গিয়ে আমরা তাদের সম্পর্কে এই যে আমাদের যে গোয়েন্দা তথ্য, স্থানীয় তথ্য এবং আমাদের যে তথ্য প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ, এটা করে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাই এবং এই ধারাবাহিকভাবে আমরা কিন্তু লেগে আছি তাদের পেছনে। লেগে থাকার একটা পর্যায়ে গত 22 তারিখে, এই মাসেরই গত কয়েকদিন আগে 22 তারিখে আমরা ওই মামলার, যেটা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি এবং এজার নামীয় আসামি ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এটা ঢাকা থেকে, ডিএমপি এলাকা থেকে। আসবে এরপরে আসবে। তো ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করার পরে আমরা অনেক তথ্য আমরা তার কাছ থেকে, তাদের যে সন্ত্রাসী নেটওয়ার্ক, চাঁদাবাজদের যে নেটওয়ার্ক, এইটা সম্পর্কে জানতে পারি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে সিএমপি এলাকায় যে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিডিএন, এইখানকার যে মালিকরা, স্বত্বাধিকারী, তাকে ফোন করে যে 2 কোটি টাকা চাঁদা দাবি করা এবং সেই সাথে 2-1 দিনের মধ্যেই সেইখানে আবার ওই যে কিশোর গ্যাং যারা আছে এদেরকে দিয়ে হামলা ভাঙচুর করা, এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই। এই লিড পাওয়ার পরপরই আমরা চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্রিফিং করছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু বাঘ শিকার রোধ নয়, হরিণ শিকারের জন্য পাতা অবৈধ ফাঁদও এখন বাঘের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। যে ফাঁদে আটকে পড়ার কথা হরিণের, সেই ফাঁদেই জীবন হারানোর ঝুঁকিতে পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ বিশেষজ্ঞদের মতে সুন্দরবনের রাজাকে নিরাপদ রাখতে হলে বন্যজীবী, ট্যুরিস্ট সহ বনে প্রবেশকারী সকল জলযানকে ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনতে হবে। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে সবুজের গালিচা, যা জীববৈচিত্র্যের অনন্য এক ভাণ্ডার। এখানকার প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ আর খাদ্য শৃঙ্খল একে অপরের সাথে জড়িয়ে আছে গভীরভাবে। সুন্দরবনের খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ চিত্রা হরিণ। এই হরিণই রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান খাদ্য। কিন্তু অবৈধ শিকারীদের পাতা ফাঁদে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে চিত্রা হরিণ। এছাড়া হরিণ ধরার জন্য ব্যবহৃত তারের ফাঁদ বা অন্যান্য ফাঁদ শুধু হরিণকেই ক্ষতিগ্রস্ত করে না, একই পথ ব্যবহার করতে গিয়ে বাঘও আটকা পড়ে এসব ফাঁদে। তাই এই ফাঁদ এখন হয়ে উঠেছে সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি।
হরিণ শিকারীরা এই ফাঁদ যেটি করে হরিণ শিকারের জন্য, এই মালা ফাঁদ এবং সিটকে ফাঁদ, মূলত সিটকে ফাঁদটা হলো বেশি ভয়ঙ্কর। হরিণে এভাবে আটকায়, তারপর শূকরও আটকায় এবং বাঘটাও কিন্তু এভাবে আটকেছিল। অর্থাৎ হরিণ শিকারের যে ফাঁদ সেটিও কিন্তু বাঘের শিকারের জন্যও কিন্তু আসলে ইন্টেনশনালি হোক আনইনটেনশনালি হোক ব্যবহার হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি ও ঘন ঘন ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ পরিবর্তিত হচ্ছে। এতে বাঘ, হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল ও খাদ্যের ওপর চাপ তৈরি হচ্ছে। বাঘ সংরক্ষণ নিশ্চিত করার জন্য সুন্দরবনের উপরে নির্ভরশীল জনগোষ্ঠীর জীবন জীবিকাকে প্রায়োরিটি দিতে হবে। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য এজেন্সি সবার মধ্যে সমন্বিতভাবে একটা জয়েন্ট টাস্ক ফোর্স মনিটরিং এবং অ্যাকশন রেডি করতে হবে। বাঘ সংরক্ষণ মানে শুধু বাঘ রক্ষা নয়, তার পুরো বাস্তুতন্ত্র রক্ষা করা। হরিণ সংখ্যা ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা না গেলে বাঘও দীর্ঘমেয়াদে ঝুঁকির মধ্যে থাকবে। তাই বাঘ রক্ষায় হরিণ শিকার রোধ করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা হরিণ শিকার করবে শিকারী, তারপর পাচার করার সময় আমরা মাংস আটকাবো, সেটির চেয়ে আমরা এইটিকে প্রায়োরিটি দিয়েছি যাতে হরিণ শিকারটাই বন্ধ হয়ে যায়। তো এই ব্যাপারে আমরা খুব স্ট্রিক্টলি পদক্ষেপ নিচ্ছি। বাঘ বিশেষজ্ঞদের পরামর্শে সুন্দরবনের রাজাকে নিরাপদ রাখতে হলে বনজীবী, ট্যুরিস্ট সহ বনে প্রবেশকারী সকল জলযানকে ডিজিটাল মনিটরিং এর আওতায় আনতে হবে। জারিন অর্নি, যমুনা নিউজ। এবার বিক্ষোভে উত্তাল ভারতের পাঞ্জাব রাজ্যের চণ্ডীগড়। বুধবার আকালি দল ওয়ারিস পাঞ্জাবদের উদ্যোগে হয় এই প্রতিবাদ কর্মসূচি। দলের এমপি ও খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং সহ অন্যান্য শিখ নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন বিপুল সংখ্যক শিখ ধর্মাবলম্বী। আন্দোলনকারীদের থামাতে মোহালি চণ্ডীগড় সীমান্তে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করলে উত্তেজনা তৈরি হয়। ব্যারিকেড ভেঙেই অগ্রসর হওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় জলকামান ছোড়ে পুলিশ। পরে তৈরি হয় উত্তেজনা। 2023 সালে গ্রেফতারের পর থেকেই কারাগারে রয়েছেন অমৃতপাল। বন্দী অবস্থাতেই নির্বাচন করে হয়েছেন লোকসভার সদস্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করে ইনফ্লুয়েন্সার হওয়ার পরামর্শ দিলেন ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে। প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। এ সময় আইএফআইআর এর মাধ্যমে শিক্ষার্থীদের হেনস্থা করা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ। বলেন, শিক্ষার্থীদের ক্ষোভ এখনও কমেনি। আবার আন্দোলন হলে তা আগেরটির চেয়েও বড় আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আইন করে প্রশ্ন ফাঁস বন্ধ করা যাবে না যদি সরকার নিজেদের মনোভাব না পাল্টায়। আমার মনে হয় একজন ইনফ্লুয়েন্সার হিসেবে তিনি দারুণ করবেন। এই ভূমিকায় তিনি চমৎকার কাজ করছেন। হয়তো তার উচিত প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়ে ইনফ্লুয়েন্সার হওয়া এবং অন্য কাউকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সকাল 10:30টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন তারা। সিলেটের গোপালগঞ্জ উপজেলার পৌরসভা অডিটোরিয়ামে জুলাই আন্দোলনের নিহতদের পরিবারের সাথে আয়োজিত সভায় অংশ নেবেন এনসিপি নেতৃবৃন্দ। পরে কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায় পদযাত্রা করবে দলটি। পরদিন শুক্রবার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথাও রয়েছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে সিলেটে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে 5 প্লাটুন বিজিবি।